রাত ২টায় ঘুম ভেঙে যায় নূরের। আর সাদনানকে ডাক দেয়। সাদনান ঘুম ঘুম চোখে নূরের দিকে তাকায়। নূর সাদনানের আরও কাছে এসে বলে, নূর, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দিন। সাদনান, দাঁড়াও, বাট খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার কিছু অর্ডার করি? নূর, না, এত রাতে আর কাউকে জাগানোর দরকার নাই, যা আছে তাই দিন, তাড়াতাড়ি দিন আমাকে খেতে। আর আমার মাথা এরকম ঘুরিং ঘুরিং করছে কেন? সাদনান, একটু তো মাথা ভারী হবে। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি কেমন? তুমি গুটগালের মতো খেয়ে আবার শুয়ে পড়ো কেমন? নূর, সাদনান উঠে ঢেকে রাখা খাবার আনে। আর নূর সাদনানের বুকের সাথে হেলান দিয়ে বসে। সাদনান খাবারটা বিছানার উপরে রেখে নূরকে জড়িয়ে ধরে। নূরের কানে কানে বলে, সাদনান, আরে বোকা মেয়ে, এভাবে বসলে তোমাকে আমি খাওয়াবো কী করে? এভাবে তো উল্টো হচ্ছে আমার। আমি তোমার মুখে ভাত না দিয়ে নাকে দেব, তখন পুরো মুখে মেখে একাকার হবে। আগে খেয়ে নাও, তারপর না হয় তুমি সারা রাত এভাবে থেকো। নূর, না, আমি এভাবে খাবো। কোনো কথা হবে না। সাদনান, খাওয়ার সময় একটু শান্ত হয়ে থাকতে হয়, আগে খেয়ে নাও না। নূর, যাহ, আমি আর খাবোই না। সাদনান, ওকে ওকে, নাও, এভাবে খাও। আমি আর কিছু বলছি না কেমন? নাও, হা করো। সাদনান নূরকে এভাবেই খাওয়াতে থাকে। আর নূর খেতে থাকে। খেতে খেতে সাদনানের দিকে ঘুরিয়ে তাকিয়ে সাদনানের মুখে খাবার তুলে দেয়। সাদনান নূরের দিকে তাকায় আর মুচকি হেসে খেতে থাকে। এভাবে দুজন দুজনকে খাওয়াতে থাকে। সাদনান উঠে নূরকে পানি খাইয়ে দিতে হাত ধুয়ে দেয় আর নিজের হাত ধুয়ে আসে। নূরের কথা জড়িয়ে যাচ্ছে এখন। সাদনান নূরের পাশে শুয়ে পড়ে। সাদনান শুতেই নূর গুটিসুটি হয়ে সাদনাদের বুকের মাঝে ঢুকে পড়ে। আর সাদনান নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। আর নূরকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। একটা সময় আবার দুজনে ঘুমিয়ে পড়ে। সকালবেলা নূরের ঘুম ভেঙে যায়। নূর উঠে বসে, মাথা চেপে ধরে। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে ও একটা শাড়ি পেঁচিয়ে পড়ে আছে। তারপর কোনো কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামতেই দেখে কয়েকটা শপিং ব্যাগ পড়ে আছে। একটা হাতে নিয়ে দেখে একটা ছেলের ড্রেস, আর একটা হাতে নিয়ে দেখে মেয়েদের ড্রেস। নূর মেয়েদের ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সাদনান উপুর হয়ে শুয়ে আছে। নূর সাদনানের কাছে গিয়ে চুলে হাত বুলিয়ে দেয়। সাদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। আর নূর গিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আজকের সকালটা খুব সুন্দর। আকাশটা মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা। ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছে। সাদনান এসে নূরকে জড়িয়ে ধরল পেছন থেকে। নূর কিছু বলল না, সেরকমভাবে দাঁড়িয়ে থাকলো আকাশের দিকে তাকিয়ে। সাদনান, এখন কেমন লাগছে তোমার? শরীর ঠিক আছে তো? নূর, আমি ঠিক আছি। আমার নাম বুকের বাঁ পাশে ট্যাটুটা কবে করেছেন? ডিজাইনার করে নামটা খুব সুন্দর হয়েছে আঁকানো। মাঝারি আকারে এস লিখে তার মাঝে নূর লেখা। সাদনান, তুমি কখন দেখলে ট্যাটুটা? তোমাকে যেদিন মন থেকে ফিল করা শিখেছি সেই দিনই এটা ট্যাটু করে ফেলছি। কারণ আমি আমার মনে তোমার নাম লিখেছি। এটা তো কাউকে দেখাতে পারবো না, এই জন্য বুকে ট্যাটু করে রেখেছি, যাতে কেউ এই বুক দখল করতে না আসে। এটা করার আসল কারণ, আমি তোমাকে বুকের কাছে সবসময় যাতে ফিল করতে পারি, এই জন্য, বুঝলে? নূর, বুঝলাম। আপনি যে বউ পাগল এটা সবাইকে বোঝান, তাই তো? সাদনান, সবাইকে বোঝানোর প্রয়োজন পড়বে না, যাকে বোঝাতে চাই সে বুঝলে এনাফ। আমি তো ভেবেছিলাম সকালে তোমার চিৎকারে ঘুম ভাঙবে, বাট কোনো রিয়াক্ট নেই কেন? আচ্ছা নূর, তুমি ঠিক আছো তো? নূর, কেন? আমি বলতে চাইছি যে সকালে ওইভাবে শাড়ি পরাতে আমার রিয়াক্ট করা উচিত ছিল, তাই তো? আমার কালকে পুরো ঘটনা মনে নাই, তবে কিছু একটা করেছি, এটা আমি শিওর। সাদনান, এভাবে শাড়িকে পরিয়ে দিয়েছে, ওটাতে কোনো রিয়াক্ট নেই তোমার? আগে জানলে না তো? নূর, আপনি পরিয়ে দেননি, এটা শিওর, কারণ এত নিখুঁতভাবে কোনো মেয়ে ছাড়া এভাবে কোনো ছেলে পরিয়ে দিতে পারবে না। আরে বুদ্ধ, এসব বোঝার মতো কারণ কমন সেন্স আমার আছে, আমাকে এতটাই বোকা ভাববেন না। সাদনান, যদি কোনো ভুল করে ফেলতাম তখন কি এত শান্তভাবে থাকতে পারতে? উহ রে, তাহলে কি মিস করে ফেলতাম? নূরকে রাগানোর জন্য। নূর, আপনার উপর বিশ্বাস ছিল, আছে আর থাকবেও। এভাবে আপনি কখনোই আমাকে কাছে টানবেন না আমার সেন্স না থাকা অবস্থায়। সত্যি কথা জানেন, যার মধ্যে শয়তানি থাকে সে সেন্স থাকায় আর না থাকায় তার কিছুই পরোয়া করে না। সাদনান, এতে বিশ্বাস, তাহলে সেদিন কেন বললে আমি তোমার শরীর চাই? জানো কথাটা আমাকে কতটা
আঘাত করেছিল। আমি নিজের কাছে নিজে কতটা ছোট লাগছিল তুমি জানো। তুমি আমার মন চুরি করেছো। তুমি আমাকে হাটকে ডিস্টার্ব করেছো ঢং করে। নূর: ওলে বাবালে, তাই নাকি? সবাইকে এইভাবে ভাবা ঠিক না। সব ছেলে এক না, এটা আমিও মানি। সমস্যা হচ্ছে কোথায় জানেন? আমার সবসময় খারাপ কিছু দিয়ে বিচার করতে পছন্দ করি। আমার যেমন সব মেয়েরা খারাপ না, তেমনি আপনারা সব ছেলেরাও খারাপ না। সব মেয়েরা লোভী না, তেমনি সব ছেলেরা মেয়েদের শরীর বোঝে না। সাদনান নূরের দিকে ঘুরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। নূর আবার বলতে শুরু করে, আমার মাঝে মাঝে খুব ঘৃণা লাগে ছেলেদের উপর। মন চায় ওদের ধরে মেরে ফেলি। ছেলেরা খুব খারাপ। আবার পরক্ষণেই আসলে কি ছেলেরা খারাপ? আমার ছোট থেকে একটাই দেখা আসছি, ছেলেদের নামে খারাপ এই পদবিটাই। আমার সবসময় খারাপ কিছু দেখে তাদের বিচার করে ফেলি। আমার এমনটাই মনে করি, মেয়ে মানুষ নির্ভুল হয় আর ছেলে মানুষ জঘন্য কীট। পৃথিবীর ভালো কিছুর জন্য এখনও টিকে আছে। খারাপ বাদ দিয়ে একবার ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেন, এখনও ভালো ছেলে আছে। তারা মেয়েদের শরীর না, মনটা চায়। পার্কের চিপায় না, তারা প্রিয় মানুষটার হাতটা ধরে খুশি থাকে। নিউজ পেপার খুললেই দেখবেন মেয়ে হওয়ার অপরাধে বউকে খুন, মেয়েকে গলা টিপে মেরে ফেলছে, রেপ, মেয়েদের টিস করা। এইসব সব সময় যেমন সত্যি, ওটা তেমন সত্যি। সব ছেলেরা যেমন খারাপ না, তেমনি সব মেয়েরা যে সাধু তাও কিন্তু নয়। একটা ছেলে পরিবারের জন্য যেমন সারাদিন কত কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু ত্যাগ করে, এটা তো সংবাদে পত্রে দেওয়া হয় না। আর এগুলো তুলে ধরা হবে না, কারণ সবাই হাসবে, বলবে এটা সামান্য ব্যাপার। সান্নাত নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চিন্তা ভাবনাগুলো এত ইউনিক। কতজন পারে এরকম ভাবতে? সান্নাত নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো। আর কিছু না বললে সান্নাত রিসেপশনে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলো। ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেল। সান্নাত ড্রাইভ করা শুরু করলো। নূর এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নূরের হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে। নূরের মুখটা শুকিয়ে গেছে। সান্নাত খুব দ্রুত ড্রাইভ করছে। ওরা 1.5 ঘন্টা বাসায় পৌঁছে গেল। সান্নান নেমে নূরকে ডাকলো। দেখে নূর সিটের সাথে মাথা হেলান দিয়ে ওভাবেই ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে কোলে করে নিয়ে বাসায় ঢুকতেই সাদনাদের মা দৌড়ে আসলো। কিছু বলার আগে সাদনাত ইশারা করে চুপ করতে বলল। সাদনাত নূরকে শুয়ে দিল। নূরের খুব জ্বর এসেছে। সাদনাত লাইন থেকে ডাক্তারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। সাদনানের মা এসে নূরের কপালে হাত দিয়ে দেখে খুব জ্বর। সাদনানের মুখটাও শুকিয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা না করে সাদনানের মা রুমাল ভিজিয়ে নূরের কপালে দিয়ে সাদনানকে টাওয়ার ভিজিয়ে আনতে বলল। সাদনান টাওয়ার ভিজিয়ে আনতেই সাদনানের মা নূরের হাত পা মুছে গলা মুছে দিল, যাতে জ্বরটা কমে। ডাক্তার এসে দেখে নূরের শরীরের টেম্পারেচার 102 ডিগ্রি জ্বর। ডাক্তার নূরের জন্য কিছু ওষুধ দিয়ে চলে যায়, আর বলে যায় রাতে জ্বর বাড়তেও পারে। সাদনান নূরের হাত ধরে বিছানার উপর বসে আছে। সাদনানের মা ওদের জন্য স্যুপ বানিয়ে আনে। সাদনান খেতে চাইল না। ওর মায়ের জোরাজুরি খেয়ে নিল। সাদনানের মা সাদনানের দিকে তাকিয়ে নূরকে ডেকে খাইয়ে দিতে চলে গেল। সাদনান নূরের কাছে গিয়ে ওকে ডাকছে। নূর টিপ টিপ করে চোখ খুলে ভ্যাবা করে কেঁদে দেয়। আর সাদনান ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে নূর কাঁদছে কেন। সাদনান নূরকে জিজ্ঞেস করছে। সাদনান: নূর, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? কী সমস্যা হচ্ছে বলো আমাকে। আচ্ছা, তুমি সহজে মুখে কিছু বলো না কেন? নূর: বাপি, আমি বাপির কাছে যাব। সাদনান: এভাবে না কেঁদে কী সমস্যা বলো। আমাকে কি তুমি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আর বাচ্চাদের মতো করে এভাবে কাঁদছো কেন? নূর: আমার মাথা ব্যথা করছে খুব। সাদনান: এটা বলতে কি হচ্ছে তোমার? আচ্ছা, স্যুপটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, আর আমি মাথা টেপে দিচ্ছি। সাদনান নূরকে খাইয়ে দিল। নূরকে শুয়ে দেয় আর মাথা টেপে দিতে থাকে সাদনান। নূরের মাথা টিপে দিতে দিতেই নূর ঘুমিয়ে পড়ে। সাদনান আস্তে করে উঠে আর এসেই পর কমিয়ে সাদনানের ফোনে ফোন আসে। সাদনান বারান্দায় গিয়ে কথা বলে আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলো দেখতে থাকে। সাদনান ফাইল দেখছে আর কিছুক্ষণ পর পর নূরের দিকে তাকিয়ে থাকে। সাদনান একবার উঠে নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা কিস করে। একটা দিন নূরের মুখটা শুকিয়ে গেছে। সাদনান ব্ল্যাঙ্কেট টেনে দেয় আর নিচে গিয়ে 1 মগ কফি বানিয়ে আনে। সাদনানের মা বাবা বাগানে পায়চারি করছে। সাদনান কফি নিয়ে রুমে যায়। নূরের শরীরে হাত দিয়ে দেখে জ্বর নেই। সাদনান আস্তে নিয়ে নূর সাদনানের হাত ধরে বসায় আর সাদনানের কোলে মাথা দিয়ে সাদনানকে জড়িয়ে ধরে।
সাদনান এটাতে অবাক হয় না, কারণ এটা নূরের প্রতিদিনকার রুটিনের মাঝেই পড়ে। সাদনান: কি ম্যাম, আপনার কি ঘুম হয় ভালো হয়েছে? আর এখন শরীর কেমন লাগছে শুনি? আর আমাকে এভাবে জড়িয়ে আছেন কেন? আমার তো পেটে সুরসুরি লাগছে। নূর: আমি এখন ঠিক আছি। আপনাকে এভাবে জড়িয়ে ধরতে আমার ভালো লাগে, এই জন্য ধরি। সাদনান: বুঝলাম। রাতে যত খুশিভাবে ধরে থাকবেন, আমি কিছু বলবো না, বাট এখন তুমি ফ্রেশ হবে। যাও যাও, তাড়াতাড়ি ওঠো। নূর: উঠছি। আর 5 মিনিট। না না, 5 মিনিট না, আর 10 মিনিট। আমি জানি আপনি কিপটেমি করবেন না, কারণ আমি কিছু চেয়েছি বলে কথা। আদনান: নূর, তুমি চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর চলো আমরা ছাদে যাব, কেমন? নূর: না, এভাবেই আমি থাকবো। আমার এভাবেই থাকতে ভালো লাগছে। তবে একটা কাজ করলে আমি যেতে পারি। সাদনান: শুনি কী কাজ? কারণ আপনার মাথায় তো আনকমন বুদ্ধি শেষ নেই। আগে বলুন, তারপর না হয় ভেবে দেখব করব কি না। নূর: আজকে আমাদের লং ড্রাইভে নিয়ে যেতে হবে, তাহলে আমি এখন উঠে ফ্রেশ হব, তা না হলে উঠবো না। সাদনান: নিয়ে যাব। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো আগে। আর আমি কফি করে নিয়ে আসি, এটা ঠান্ডা হয়ে গেছে। নূর: আমার উঠতে ইচ্ছে করছে না। সাদনান: এবার আমার খুব রোমান্স করতে ইচ্ছে করছে, আর আমি একবার শুরু করলে তখন কিন্তু সহজে ছাড়বো না। নূর: থাক, লাগবে না, আমি এক্ষুনি যাচ্ছি। সাদনান: গুড। সাদনান নিচে গিয়ে কফি বাদে চা বানালো। আদা, এলাচ, তেজপাতা কোড়ালিগার দিয়ে করেছে। আদা বাটা, রসুন বাটা, তেল দিতে বলছি আমি, বাট সাদনান দেয়নি। সাদনান কি বোকা? কত ভালো বুদ্ধি দিলাম, তাও নিল না। এসব দিয়ে চা বানালো, কারণ নূরের সর্দি লেগেছে। গলা ব্যথার বৃষ্টিতে ভেজার কারণে চা খাওয়াটাই বেটার হবে। সাদনান মগটা নিয়ে রুমে গেল, গিয়ে দেখে নূর ওয়াশরুম থেকে বের হচ্ছে। সাদনান সাবধানে বলার আগেই নূর: আহ, ও মা গো! সাদনান: তোমায় নিয়ে আমি আর পারি না নূর। দেখছো তোমার পায়ে পানি আছে, তারপর টাইস করা ফ্লোর, এইভাবে নাচতে নাচতে বের হচ্ছ কেন? ওভাবে পাপোশ আছে, পাটা মুছে আসলে কি খুব ক্ষতি হতো? নূর: উরি বাবা রে বাবা, আমার কোমর শেষ। ও বাপি গো, তোমার মেয়ে আর মরে মনে হয় বাঁচবে না। আমার কোমরের সব হাড়গুলোই খুলে গেছে মনে হয়। আমি শেষ। আমার আর বাচ্চার মুখ দেখা হবে না বাপি। তোমার আর নাত নাতনির মুখ দেখতে পারবে না। বিদায় পৃথিবী। সাদনান: ফালতু বকা শেষ। উষ্টা খেয়ে কেউ মরে না, এভাবে উঠো দেখি বউ তো সাদনান: ফালতু বকা শেষ। উষ্টা খেলে কেউ মরে না, এবার ওঠো তো দেখি। বউ তো একটাই। আর পাশ থাকলে না হয় বলতাম, পরে গিয়ে গায়ে ধুলা লেগে গেছে, আর নিব না। এখন তো আর কিছু করার নাই, একটাই মাত্র। আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার। তুমি একদম চিন্তা করো না, সময় মতো বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করবো, দেখে নিও। নূর: সাহস তো কম না, মেরে উগান্ডায় হসপিটালে ভর্তি করে দেব। আর একবার যদি এসব বেড়ে কথা শুনি, আর আপনি আসলে একটা অসভ্য ছেলে। সাদনান: নেপোলিয়ান বলছিলে? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। বাট আজ আমি তোমাকে বলছি নূর, আমাকে একটা বার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও। আমাকে কাছে টেনে নাও, আমি তোমাকে কিউট একটা বাচ্চা দেব। মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না পরমিস। নূর: সাদনান নূরকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়, আর চায়ের মগটা নূরের হাতে দেয়। সাদনানও খাচ্ছে স্বাদে। নূরও আর সেটা খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। নূরের কোমরে হালকা ব্যথা পেয়েছে। নূর বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। সাদনাত নূরের দিকে কফির মগ এগিয়ে দেয়, আর জিজ্ঞাসা করে, সাদনান, সত্যি কি আজকে যেতেই হবে লং ড্রাইভে? আমার কেন জানি মন টানছে না। আজ আমরা ছাদে আড্ডা দিই, কেমন? আর তোমার শরীরটা তো বেশি ভালো না। আমরা কালকে যাব লং ড্রাইভে, কেমন? নূর: না মানে না, আমি আজকেই যাব। আমি কোনো কথা শুনতে চাই না। সাদনান: নূরে তো জেদ করতে নেই সব কিছুতে, আমার কথা শোনো না প্লিজ। নূর ঠোঁট উল্টে কেঁদে দেয়। সাদনান: আচ্ছা নিয়ে যাব, আর কাঁদতে হবে না, তার আগে আমাকে আদর দিতে হবে। আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। নূর: দিতেই হবে, না দিলে হয় না। ইয়ে মানে আমার লজ্জা লাগছে, এটা বাদে অন্য কোনো অপশন নেই। সাদনান: লং ড্রাইভে যেতে চাইলে দিতেই হবে, না গেলেও এখন দিতে হবে। আমার কিছু বলার নেই, তুমি যেতে চাইলে আদর দিবে, আর না দিলে তো আমি যাব না। সো আমাকে দোষ দিবে না, কারণ আদর না দিলে আমি যাব না, মানে যাব না। নূর নূর সাদনানের দিকে তাকায়। সাদনান নূরের চোখে চাও নিয়ে বুঝতে পেরে নূরের সামনে এসে বলে। নূর সাদনানকে ওর দিকে
ফেরায় আর ইশারায় চোখ বন্ধ করতে বলে। সাদনান মুচকি হাসে আর চোখ বন্ধ করে নেয়। নূর কী করবে বুঝতে পারছে না। নূর সাদনানের কপালে, চোখে, গালে কিস করে আর সাদনান চোখ বন্ধ করে ঠোঁট উল্টে ঠোঁট দিতেও বলে। নূর মুচকি এসে তাই করে। নূর এবার লজ্জা মাখা মুখে সাদনানের পাশে বসে পড়ে। সাদনান নূরের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলে, সাদনান শুধু এতটুকু? ধুর, আমি বাচ্চা নাকি, আমি পারবো না যেতে। এটা বলে সাদনান উঠতে গেলেই নূর সাদনানকে এক টানে দেয়। নূর হুট করে এমন করাতে সাদনান নিজেকে সামলাতে না পেরে বেডে পড়ে যায়। আর নূর সাদনানের গলাতে কামড় বসায় আর সাদনান চোখ বন্ধ করে নেয়। ওরা সন্ধ্যায় বের হয়। সাদনানের মা বাবা ওদের অনেক নিষেধ করে, বাট নূর কোনো কথা শোনেনি। কারণ নূরের শরীর ভালো নেই, এই জন্য নূরের মা বারবার নিষেধ করছে। নূর খুব খুশি আর নূরের খুশি দেখে সাদনানও খুশি। হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। হাইওয়ে রোডের উপর দিয়ে ওরা তখন যাচ্ছিল। আর সাথে ওদের খুনসুটি। নূরের সাথে কথা বলতে বলতে সাদনান খেয়াল করেনি সামনে দিকে আর ওদের গাড়িটা ট্রাকের সামনাসামনি। সাদনান নূরকে ধাক্কা দিয়ে চেয়েছে, বাট নূর সাদনানকে হাত চেপে ধরে সাদনানের বুকে মাথা লুকিয়ে সাদনানকে জড়িয়ে ধরে। আর ট্রাকটা এসে ঠাস করে ওদের মেরে দেয়। সাথে সাথে ওদের গাড়িটা ছিটকে পড়ে যায়। সাদনান আর নূরও। সাদনান আর নূরের শরীরে রক্তে ভিজে গেছে। নূর আর সাদনান রক্তের শরীরে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। হয়তো কেউ কাউকে ছেপ করতে পারেনি, তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছে। পিচ ঢালা রাস্তার উপর ওরা পড়ে আছে, দুইটা প্রাণ। আর একটু অসাবধানতার জন্য হয়ে গেল কত বড় একটা দুর্ঘটনা। সাদনান শত চেষ্টা করে উঠতে পারেনি। আর নূর সাদনানের দিকে তাকিয়ে, নূর, সাদনান খুব ভালোবাসি তোমায়, এই কথা বলে চোখ বন্ধ করে নেয়। সাদনান আর নূর দুজনে পড়ে আছে পিচ ঢালা সেই রাস্তায়। একটু অসাবধানতার জন্য ঝরে গেল দুটো জীবন। সাদনান আর নূরকে ওখানকার মানুষজন হসপিটালে নিয়ে যায়। দুজনেই খুব আঘাত পেয়েছে। সাদনানের ফোন থেকে ওর বাবার কাছে ফোন যায় আর ওদের দুজনে খবর জানায়। সাদনানের বাবা আর মা ওরা দৌড়ে যায়। ওদের একমাত্র ছেলে, সাথে তার বউ, তাদের উপর দিয়ে বা কী যাচ্ছে শুধু তারাই জানে। সাদনানের মা সাদনানের কথা শুনে হাউমাউ করে কেঁদে দিচ্ছে। ওরা হসপিটালে গিয়ে দেখে ওদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সাদনানের অবস্থা বেশি করুণ, কারণ সাদনান নূরকে জড়িয়ে ধরেছিল আর সব কাছে সে ওর মাথাসহ ওর শরীরে ঢুকে গেছে। নূরের বাপিকে ফোন দিয়ে সব জানানোর পর নূরের বাপি দৌড়ে আসে আর কেঁদে দেয়। কয়েকটা দিন হলো বিয়ে হওয়া, আর এর মধ্যে এত বড় একটা বিপদ। নূরের বাপির আর সাদনানের বাবা ওরা ডাক্তারের সাথে কথা বলছে। ওখানে না ওদের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাবে। তা ওদের যেভাবে হোক ওদের দুজনকে সুস্থ হতে হবে, কারণ ওরা ওদের বাবা মায়ের জীবনে ওদের কিছু হয়ে গেলে ওরাই বা বাঁচবে কী করে। সাদনানের আস্তে আস্তে রেসপন্স করা কমে যাচ্ছে। নূরেরও একই অবস্থা। ডাক্তার এসে ওদের বাবা মাকে জানায় ওদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। ওরা বাঁচবে কিনা বলতে পারছে না। সাদনান আর নূর কিছু হয়ে গেলে ওদের বাবা মা একেবারে ভেঙে পড়বে। টানা 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়। নূর ভালো আছে, কিন্তু সাদনান ভালো নেই। সাদনান রেসপন্স না করলে কোমাতে চলে যাবে। নূর আর সাদনানকে একই কেবিনে রাখা হয়েছে। ওদের পুরো শরীর ব্যান্ডেজ করা। ওদের বাবা মা নামাজে বসেছে, এইমাত্র উপরওয়ালার পারে ওদের এই অবস্থা থেকে উদ্ধার করতে পারে। ওদের চিকিৎসার জন্য বিদেশ থেকেও ডাক্তার আনা হয়েছে। নূরে কোনো রিস্ক নেই, বাট সাদনানের নিয়ে সবার চিন্তা। 12 ঘন্টা পর নূরের সেন্স আসে। হাজারো কষ্ট আর ব্যথার মাঝেও নূরের মুখে প্রথম বলা কথা ছিল সাদনান। নূরের সেন্স আসতে সবার মুখে হাসি ফুটলেও সাদনানের জন্য সবার বুক ফেটে যাচ্ছে। নূর সাদনানের কথা বারবার জিজ্ঞাসা করছে আর সবাই এড়িয়ে যাচ্ছে। নূর রেগে সব খুলে ফেলতে চাইছে। সাদনানের মা বাবার সামনে থেকে সরে যায়। নূরকে সামনের দিকে তাকাতে ইশারা করে। নূর সাদনানের এই অবস্থা থেকে আবার সেন্স হারায়। 1 বছর 3 মাস পর। সাদনান, নূর দেখো তোমার জন্য লাল গোলাপ এনেছি। এই নূর, আর কত আমার উপর অভিমান করে থাকবে বলো না? কবে আমাকে ডেভিল বর ডাকবে? আমাকে একবার জড়িয়ে ধরো না নূর। এইবার আমার কোনো মাথা রাখো না। কতদিন তোমার মুখের হাসিটা দেখিনি, কতদিন আবদার করিনি নূর। এভাবে আমাকে আর কষ্ট দিও না। 1টা বছর তুমি কোমাতে আছো। তোমার সাদনান তোমাকে কত ভালোবাসে তা তুমি কোনো রেসপন্সই করছো না। ডেভিল বর বলে ডাকছো না।
সাদনান নূরের হাত ধরে চোখের পানি ফেলতে থাকে। সেদিন নূর সেন্স হারানোর কারণে আজ নূর কোমাতে। ও ব্রেন টেস্টটা করে। একটা বছর নূর এভাবে বিছনায় পড়ে আছে। আর আল্লাহর রহমতে আর বাবা মায়ের চোখের পানি আর নূরের প্রতি ভালোবাসা জুড়ে সাদনান ফিরে এসেছিল। নূরের কোমাতে থাকার পরেও সাদনানের ভালোবাসা একটু কমেনি, বরং বেড়ে গেছে। তবে নূর একটু একটু করে রেসপন্স করে আগের তুলনায়। আরও 6 মাস পর উন্নত চিকিৎসার সাথে সাদনানের ভালোবাসার জোরে নূর উঠে দাঁড়িয়েছে। সাদনানের ভালোবাসার জয় হয়েছে। তবে নূর যে খুব চেষ্টা করত রেসপন্স করার, সেটা ওর চোখের পাতায় ইঙ্গিত দিত। আর সাদনাত আর ওদের নতুন জীবন শুরু করতে যাচ্ছে। আর ওদের আর কোনো চাওয়া নেই, শুধু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানায় ওরা। রিয়েল লাভগুলো ভালোবাসার সাথে দুঃখ কষ্ট সব থাকে, আর সেগুলো মেনে নিয়ে যে সফল হবে সেই হবে প্রকৃত সুখী। বাট কতজন পারি এমন সৌভাগ্য নিয়ে জন্মাতে? আজ আবার ওদের জন্য বাসরঘর সাজানো হয়েছে, কারণ এত কষ্টের পর আজ ওদের এক হওয়ার দিন। অনেক বাধা পেরিয়ে আবার ওরা এক হয়েছে। সাদনান রুমে ঢুকে দেখে নূর বারান্দায় দাঁড়িয়ে আছে। সাদনান গিয়ে নূরকে পিছন থেকে জড়িয়ে ধরে। সাদনান নূরকে বুঝলো কাঁদছে। সাদনান নূরকে সামনের দিকে ঘোরাতেই নূর সাদনানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আর সাদনানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান ব্যথা পাচ্ছে, তবুও সাদনান কিছু বলছে না। সাদনান নূরকে জড়িয়ে ধরে। সাদনান নূরকে জড়িয়ে ধরেই বলে, সাদনান, নূর এভাবে কাঁদছো কেন? আমি আর তুমি আবার এক হয়েছি। আমাদের ভালোবাসা সত্যি ছিল, আমাদের দুজনের চাওয়া এক ছিল। এভাবে কেঁদে আজকের রাতটা তুমি নষ্ট করো না প্লিজ। আজ এতদিন পর বউ থাকতেও ব্যাচেলার ছিলাম। আমাকে এবার সুযোগ না দিলে আমি আবার অধিকারটা নিয়েই ছাড়বো। আর এভাবে নাকের পানি চোখের পানি দিয়ে ভিজিয়েও দিও না তো। আর এভাবে খামচে ধরছো কেন? তোমার এই নখ বসানো তো আমি আর কন্ট্রোল হারিয়ে ফেলবো। নূর, আপনি আসলে অসভ্য, মুখে কিছু আটকায় না তাই না? সাদনান নূরকে কোলে তুলে নিয়ে যায় আর বেডে শুয়ে দেয়। নূর সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান দুষ্টু হাসি দিচ্ছে। নূর লজ্জা পেয়ে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে দেয়। আর সাদনান নূরের মুখ থেকে হাত সরিয়ে বেডের সাথে চেপে ধরে আর নূরের গলাতে মুখ ডুবায়। আজ ওদের ভালোবাসা একটা রাত, নিজেকে আপন করে নেওয়ার একটা রাত, সাদনান আর নূরের ভালোবাসার পথ পাড়ি দেওয়ার রাত। ভালো থাকুক সাদনান আর নূর, বেঁচে থাকুক ওদের ভালোবাসা। এভাবেই একসাথে পাড়ি দিক সুখ দুঃখের পথ। এভাবেই ভালোবেসে হাজার হাজার রিয়েল লাভ এক জয় হোক। সবাই তাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে সুখে থাকুক।